জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি শুনেছেন আফ্রিকার পূর্ব উপকূলের ছোট্ট দুটো দ্বীপ, যার চারপাশে জঙ্গল আর সমুদ্রে ঘেরা, যেখানে বসবাস করে মাত্র কয়েকশো আদিবাসী মানুষ, যেখানে হোটেল নেই, রিসোর্ট নেই, পর্যটক নেই, যার অর্থনৈতিক মূল্য প্রায় শূন্য, অথচ সেই দ্বীপ দুটোর উন্নয়নের জন্য ভারত খরচ করছে প্রায় $250 মিলিয়ন, ভারতীয় টাকায় যেটা প্রায় 2000 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? মরিশাসের অধীনে থাকা এই আগালেগা দ্বীপে ভারত কি সত্যিই কোনো উন্নয়নমূলক প্রকল্প করছে, নাকি গোপনে তৈরি করছে একটা ফুল ফ্লেজড সামরিক ঘাঁটি? ঠিক যেমন দিয়েগো গার্সিয়াতে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে, বা রিইউনিয়নে ফ্রান্স সেনাঘাঁটি তৈরি করেছে, ভারতও কি তাহলে সেই একই পথে হাঁটছে? আন্তর্জাতিক ভূরাজনীতিতে এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা খুঁজে দেখব ভারত আফ্রিকার এই দ্বীপ দুটোতে কেন এত বড় অঙ্কের বিনিয়োগ করছে। এর পেছনে ভারতের কোন ভূরাজনৈতিক অঙ্ক রয়েছে? এটা কি আফ্রিকায় চীনের বাড়তে থাকা ইনফ্লুয়েন্সকে কাউন্টার করার কোনো পদক্ষেপ, নাকি আরও বড় কোনো গেম প্ল্যান নিয়ে এগোচ্ছে ভারত? বিষয়টা গভীর, তাই চলুন গভীর এই বিষয়টাকে গভীরভাবে বুঝতে আজকের এই আলোচনাটা একেবারে শুরু থেকে শুরু করি। দেখুন, আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে যে মরিশাস দ্বীপ দেশটি ঠিক কোথায় অবস্থিত। মরিশাস দ্বীপ দেশটি আফ্রিকার পূর্ব উপকূলের ভারত মহাসাগরে অবস্থিত। এটি মাদাগাস্কারের পূর্বে প্রায় 900 কিলোমিটার দূরে এবং আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ড মানে মোজাম্বিক উপকূল থেকে প্রায় 2000 কিলোমিটার পূর্বে অবস্থান করছে। সহজভাবে বললে ভারত মহাসাগরের মাঝখানে আফ্রিকার পূর্ব দিকের মাদাগাস্কারের পাশেই মরিশাস দ্বীপ দেশটি অবস্থিত। এখন এই মরিশাস দেশটির মূল ভূখণ্ড থেকে প্রায় 1100 কিলোমিটার উত্তর দিকে মরিশাসের দুটি দ্বীপ রয়েছে, যাদের নাম হলো উত্তর আগালেগা এবং দক্ষিণ আগালেগা। সহজভাবে বললে মরিশাস রাষ্ট্রের উত্তর দিকে ভারত মহাসাগরে আফ্রিকা এবং ভারতের মাঝামাঝি সমুদ্রে ভাসমান দুটি ছোট দ্বীপই হলো এই আগালেগা দ্বীপপুঞ্জ। আর এই দ্বীপ দুটি মরিশাস দেশের একেবারে নিজস্ব অংশ। এখন 2006 সালে ইউএস নেভাল ইনস্টিটিউটের একটা রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে আফ্রিকান দেশ মরিশাস তাদের দুটি দ্বীপ নর্থ এবং সাউথ আগালেগাকে ভারতকে লিজে বা ভারতকে ভাড়ায় দিতে চাইছে। আর এই খবরটা প্রকাশিত হতেই পশ্চিমা দেশগুলো রীতিমতো নড়ে চড়ে বসে, কারণ তারা ভালো করেই জানতো যে কোনো টেরিটরি লিজ এগ্রিমেন্ট সাধারণত 100 বছর পর্যন্ত হয়, আর এত সময়ের লিজের অর্থ এক প্রকার কিনে মালিক হয়ে যাওয়ার মতোই কিন্তু বিষয়। আর ভারত মহাসাগরের এরকম স্ট্র্যাটেজিক চোক পয়েন্টে ভারতের অবস্থান আমেরিকা, চীন সহ পশ্চিমা দেশগুলোর ভালো লাগার কথাও নয়, আর ভালো লাগেও নি। কিন্তু প্রশ্ন হলো, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মরিশাস কেন তাদের এই দ্বীপ দুটিকে বিক্রি করতে চাইছে? এটা একটা গভীর প্রশ্ন, তাই বিষয়টাকেও আমাদের গভীরভাবে বুঝতে হবে। আসলে 2012 সালে মরিশাসের তৎকালীন বিদেশমন্ত্রী প্রকাশ্যে বলেন যে তারা ভারতের সামনে একটা অফার রেখেছেন, একটি ট্যাক্স ডিলের বদলে ভারতকে আগালেগা দ্বীপপুঞ্জ দেওয়া হবে। তখনও পর্যন্ত সবই আন্দাজ ভিত্তিক আলোচনা চলছিল, কিন্তু তারপরে খবর আসে যে 2014-15 থেকে ভারত মরিশাসে $250 মিলিয়ন একটা গোপন প্রজেক্টে কাজ শুরু করেছে। তবে প্রকল্পটিকে গোপন রাখার জন্য ভারত তখনই কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছিল, আর তাই গ্লোবাল নিউজে এটা ভাইরাল হতে শুরু করে যে ভারত মরিশাসে নিজের একটা সিক্রেট মিলিটারি বেস তৈরি করতে শুরু করেছে, এবং ওয়ার্ল্ড মিডিয়াতে জল্পনা শুরু হয়ে যায় যে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মরিশাসের এই দুটি দ্বীপে ভারত $250 মিলিয়ন বিনিয়োগ করে একটা ফুল ফ্লেজড সামরিক ঘাঁটি তৈরি করছে। কিন্তু কেন এই জল্পনা? কারণ বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা যেমন দিয়েগো গার্সিয়া দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করেছে, ফ্রান্স যেমন রিইউনিয়ন দ্বীপে তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে, ঠিক তেমনি ভারতও কি আগালেগা দ্বীপে একই রকমভাবে সামরিক ঘাঁটি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। এখানে বলে রাখি, দিয়েগো গার্সিয়া দ্বীপ মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন ভারত মহাসাগরের একেবারে মধ্যভাগে মালদ্বীপের দক্ষিণে অবস্থিত। এখানে একটা গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি রয়েছে। আবার রিইউনিয়ন দ্বীপ
মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার পূর্বে মাদাগাস্কারের পূর্ব উপকূলের কাছাকাছি ভারত মহাসাগরের একেবারে মাঝখানে অবস্থিত এখানে কিন্তু ফ্রান্সের সেনা ঘাঁটি রয়েছে। আর এই আগালেগা দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে মরিশাসের উত্তর দিকে প্রায় 1100 কিলোমিটার দূরে। এই দুটি ছোট্ট দ্বীপ উত্তর আগালেগা এবং দক্ষিণ আগালেগা জল্পনা চলছে যে এখানে ভারত তার নিজস্ব একটা সামরিক ঘাঁটি বানাচ্ছে। তবে ভারত দাবি করেছে এখানে কোনো সেনা ঘাঁটি নয়, বরং মরিশাসের উন্নয়ন প্রকল্পেই ভারত এখানে বড় অঙ্কের বিনিয়োগ করছে। কিন্তু প্রশ্ন হলো মাত্র 26 বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দ্বীপ যেটা মোটামুটি দক্ষিণ মুম্বাইয়ের সমান, তার ওপরে মরিশাসের মূল ভূখণ্ড থেকে প্রায় 1000 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত একটা অনুন্নত দেশে ভারত এত বিপুল অর্থের বিনিয়োগ কেন করছে? তাছাড়া মরিশাস থেকে আগালেগা পৌঁছতে 2 দিন লেগে যায়। এমভি ট্রোকাডিয়া নামে একটা জাহাজ 3 মাসে মাত্র একবার এই দ্বীপে পৌঁছে প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ পৌঁছে দেয়। এই দ্বীপে কোনো হোটেল নেই কোনো রিসোর্ট, চারপাশে ঘন জঙ্গলে ঘেরা। এখানে মাত্র প্রায় 300 আগালেগান আদিবাসী বসবাস করে, যারা মাছ ধরে আর নারকেল চাষ করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ অর্থনৈতিকভাবে দ্বীপটা কোনোরকমভাবে উল্লেখযোগ্য রাজস্ব আনে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ভারত এখানে $250 মিলিয়ন কেন খরচ করছে? এমন কি প্রকল্প হচ্ছে যে এটাকে এত গোপন রাখা হচ্ছে? যখন মরিশাসের প্রধানমন্ত্রী যুগনাথকে বলা হয়েছিল এই আগালেগা প্রকল্পের এগ্রিমেন্ট প্রকাশ্যে আনতে, তখন তিনি স্পষ্ট অস্বীকার করেন। তার ভাষায় এই চুক্তির একটা ধারা আছে যা অত্যন্ত গোপনীয় এবং ভারত চায় না সেই গোপনীয় চুক্তিটা জনসমক্ষে আসুক। অন্যদিকে DRDOর অফিসিয়াল নথি অনুযায়ী ভারতের এই $250 মিলিয়ন আগালেগা প্রকল্প নাকি মরিশাসের উন্নয়নের জন্য, যাতে দ্বীপের এয়ার ও সি কানেক্টিভিটি বাড়ে এবং স্থানীয় মানুষের উপকার হয়। কিন্তু 2021 সালে আল জাজিরা নামক একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে 4টি অদ্ভুত পর্যবেক্ষণ তুলে ধরে, যা ভারতের দাবি পুরোপুরিভাবে কেটে দিচ্ছিল বা বিরোধিতা করছিল। প্রথমত, নর্থ আগালেগায় ভারতীয় শ্রমিকদের কলোনি দেখা গেছে, যেখানে আধা স্থায়ী বাড়ি এবং হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু আল জাজিরার তথ্য অনুযায়ী আরও অদ্ভুত ব্যাপার হলো ওই এলাকাটা স্থানীয়দের জন্য কার্যত নিষিদ্ধ জোন, আর সাধারণত এমন নিষেধাজ্ঞা কেবল মিলিটারি জোনেই থাকে। তাই স্বাভাবিকভাবেই আল জাজিরা প্রশ্ন তুলছে যে এখানে ভারত একটা ফুল ফ্লেজড সামরিক ঘাঁটি তৈরি করছে। যদিও ভারতের DRDOর রিপোর্টে বলছে যে এই প্রকল্প মরিশাসের উন্নয়নের জন্য, স্থানীয়দের মঙ্গলের জন্যই তৈরি হচ্ছে। তাই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে যে এই প্রকল্প আসলেই মরিশাসের উন্নয়নের জন্য, নাকি ভারত এখানে গোপনে একটা সামরিক ঘাঁটি তৈরি করছে। আর যদি তাই না করে তাহলে সেখানে স্থানীয়দের প্রবেশাধিকারকে কেন নিষিদ্ধ করে রাখা হয়েছে? আর দ্বিতীয়ত, আমেরিকায় প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখানো হয়েছে যে সেখানে 3 কিলোমিটার লম্বা একটা রানওয়ে এবং গভীর জলের জেটি তৈরি হয়েছে। তাই আমেরিকার মিডিয়া প্রশ্ন তুলছে মরিশাসের কাছে তো শুধু ছোট প্লেন আছে, যেগুলো 1 কিলোমিটারের কম রানওয়েতে সহজেই নামতে পারে, উঠতে পারে। আর তাছাড়া আগালেগা দ্বীপে তো প্রায় 300 জন আদিবাসী লোক বাস করে মাত্র। তাহলে ভারত সেখানে প্রয়োজনের তুলনায় 3 গুণ বড় রানওয়ে কেন তৈরি করছে? আর তাছাড়া আমেরিকার আরও বড় বা সবচেয়ে বড় প্রশ্ন হলো মাত্র 300 জন আদিবাসী লোকের জীবনের উন্নয়নের জন্য ভারত $250 মিলিয়ন খরচ করছে। এটা কিন্তু আমেরিকান মিডিয়ার মোটেও হজম হচ্ছে না। তাছাড়া আমেরিকা তাদের স্যাটেলাইট ইমেজে আর একটা অদ্ভুত জিনিস দেখিয়েছে, সেটা হলো একটা বিশাল হ্যাঙ্গার। সামরিক পরিভাষায় হ্যাঙ্গার মানে হলো বিমানের পার্কিং স্টেশন, যেখানে সামরিক এয়ারক্রাফট আর জেটকে রাখা, মেরামত করা এবং ফ্লাইট রেডি করা হয়। এখন আগালেগায় ভারতের তৈরি হ্যাঙ্গারটি 180 ফিট লম্বা এবং 200 ফিট চওড়া। অথচ মরিশাসে তো কোনো এয়ারফোর্সই নেই, তাদের কাছে আছে কেবল ভারত থেকে পাওয়া ছোট ডর্নিয়ার 228 বিমান, যা আসলে চার্টার ফ্লাইটের মতোই ছোট। তাহলে এত বড় হ্যাঙ্গার কেন বানানো হচ্ছে? এই প্রশ্ন তুলছে আমেরিকার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাছাড়া পশ্চিমা ডিফেন্স বিশেষজ্ঞদের মতে এই হ্যাঙ্গারের আকার ভারতের একটা স্পাই প্লেন P-8I পসেইডনের সঙ্গে
পুরোপুরি মিলে যায়। সেই স্পাই প্লেন যেটা ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি করবার জন্য ব্যবহার করে, অন্য দেশের নৌবাহিনীর ওপরে নজরদারি করতে ইউজ করে। এই P-8I পসাইডনের হাইটেক র্যাডার সিস্টেম আকাশ থেকেই কমিউনিকেশনকে ট্যাপ করতে পারে এবং এর আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার চালাতে পারে, মানে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে শনাক্ত করে নিমেষেই ধ্বংস করার ক্ষমতা রাখে। আর শুধু হ্যাঙ্গারই নয়, আগালেগায় নাকি P-8I প্লেনকেও দেখা গেছে। সম্প্রতি BBC সেই দ্বীপের একটা ছবি ফাঁস করে যেখানে ভারতের স্পাই প্লেনটি অবস্থান করছে, এটাকে দেখানো হয়। তাই এইসব প্রমাণ মিলিয়ে আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া একটাই ইঙ্গিত দিচ্ছে যে হাই চান্স আছে ভারত সত্যিই মরিশাসের আগালেগা দ্বীপে একটা নতুন গোপন সামরিক ঘাঁটি তৈরি করছে। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এখন প্রাসঙ্গিকভাবে এখানে আরও একটা বিষয় আলোচনা করা দরকার যে আগালেগার পূর্ব দিকে ডিয়েগো গার্সিয়া দ্বীপে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এখন এই দ্বীপটা আমেরিকা কিভাবে দখল করলো তার পেছনেও কিন্তু একটা ছোট্ট ইতিহাস রয়েছে। আন্তর্জাতিক আদালতের মতে ডিয়েগো গার্সিয়া দ্বীপ আসলে মরিশাসের সার্বভৌম ভূখণ্ড, কিন্তু 1965 সালে যুক্তরাজ্য মরিশাসকে স্বাধীনতা দেওয়ার সময় এই দ্বীপটাকে আর ফেরত দেয়নি, বরং 1966 সালে যুক্তরাজ্য দ্বীপটি আমেরিকার কাছে লিজে দিয়ে দেয়। আর মরিশাসের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র সেখানে সামরিক ঘাঁটি তৈরি করে। আজও সেখানে মার্কিন সেনা মোতায়েন আছে এবং কৌশলগত কারণে তারা ব্যাপক সুযোগ সুবিধা পাচ্ছে। 1990 সালের উপসাগরীয় যুদ্ধে, 2001 সালে আফগানিস্তান আক্রমণে আর 2003 সালে ইরাক আক্রমণে মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটি থেকেই কিন্তু উড়েছিল। এই বিষয়টা একটু মনে রাখুন, কারণ পরবর্তী আলোচনায় এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। যাই হোক, এখন যেটা প্রশ্ন হলো সেটা হলো মরিশাস কেন এত আগ্রহী হয়ে ভারতকে এই দ্বীপ দুটিকে লিজে দিচ্ছে। দেখুন, এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের মরিশাসের সঙ্গে ভারতের ঐতিহাসিক গভীর বন্ধুত্বের কথাটা ভালোভাবে বুঝতে হবে। যেমন আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে কাশ্মীর ইস্যু হোক বা ভারতের অন্য যে কোনো বিষয়ে মরিশাস কিন্তু সবসময় ভারতকে সাপোর্ট করে, ভারতের পাশে এসে দাঁড়ায়। তাছাড়া মরিশাস জাতিসংঘে ভারতের পার্মানেন্ট সিট বা স্থায়ী আসন পাওয়ার দাবিকে কিন্তু শুরু থেকেই সমর্থন করে আসছে। শুধু তাই নয়, মরিশাসের যে কোনো প্রাইম মিনিস্টার, সরকারি কর্মকর্তা বা ব্যুরোক্র্যাটদের সাক্ষাৎকার দেখলেই দেখবেন তারা সবসময় ভারতের প্রশংসা করতে ব্যস্ত। যেমন মরিশাসের লংগেস্ট সার্ভিস প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথন আজীবন ভারতপন্থী ছিলেন। বর্তমানে ওই দলের প্রধান প্রবীন্দ জগন্নাথ, তিনিও সবসময় ভারতকে ভাইয়ের দেশ হিসাবে দেখেন। প্রবীন্দ জগন্নাথ এখন মরিশাসের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতা। তাছাড়া মরিশাসের অন্যান্য দলগুলোর সাথেও ভারতের সম্পর্ক কিন্তু বিস্ময়করভাবে ভালো। যেমন মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী নাভিন রামগুলাম এতটাই কট্টর ভারতপন্থী যে 2025 সালের মার্চে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মরিশাসের সর্বোচ্চ নির্মল নাগরিক সম্মান দ্য গ্রাউন্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টারে সম্মানিত করেন। তবে এই যে মরিশাসের শাসক দল, বিরোধী দল সবাই কট্টর ভারতপন্থী, এর কারণ কি জানেন? আসলে এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো মরিশাসের প্রায় 70% জনসংখ্যায় ভারতীয় বংশোদ্ভূত। অধিকাংশ মরিশিয়ানদের পূর্বপুরুষরাই ভারত থেকে এসেছেন এবং মরিশাসের প্রধান ধর্মও কিন্তু হিন্দু ধর্ম। মরিশাসই আফ্রিকার একমাত্র দেশ যেখানে হিন্দু ধর্ম সংখ্যাগরিষ্ঠ ধর্ম। ফলে জনগণের প্রো ইন্ডিয়ান মনোভাবের জন্যই দেশটির সব রাজনৈতিক দলই সবসময়ই ভারতের প্রতি অকুণ্ঠ সমর্থন রাখে। অবশ্য এর বাইরে ব্যবসা, উন্নয়ন প্রকল্প এবং প্রতিরক্ষা রপ্তানিতেও মরিশাস ভারতের ওপরে ব্যাপকভাবে নির্ভরশীল। বাস্তবে মরিশাসের সব প্রধান উন্নয়ন প্রকল্পগুলোই ভারতের সহযোগিতায় চলে। যেমন
মরিশাসের প্রায় 90% মেট্রো নেটওয়ার্ক ভারতই তৈরি করে দিয়েছে। এনটিটি হাসপাতাল, সুপ্রিম কোর্ট, সিভিল সার্ভিস কলেজ, ফরেনসিক ল্যাব, হাজারো বাড়ি এবং কমিউনিটি সেন্টার সবই কিন্তু ভারত করে দিয়েছে, এখনও করে চলছে। আবার ভারত মরিশাসের প্রাইমারি ডিফেন্স পার্টনারও বটে। গত 10 বছরে ভারত মরিশাসকে $1000 মিলিয়ন সফট লোন এবং $400 মিলিয়ন গ্র্যান্ট বা অনুদান কিন্তু দিয়েছে। সংক্ষেপে ভারত মরিশাসকে গড়ে তুলতে যথেষ্ট বড় অনুদান দিয়ে আসছে এবং এখনও দিয়ে চলছে। তাই মরিশাসের জনমনে সবসময় একটা শক্তপোক্ত প্রো ইন্ডিয়া মনোভাব কাজ করে। তবে এসবের বাইরে মরিশাসে ভারতের সবচেয়ে বড় প্রভাব রয়েছে মরিশাসের ব্যুরোক্র্যাট সিস্টেমে। মরিশাসের সরকার বদলাতে পারে, জনমত ওঠানামা করতে পারে, কিন্তু যে জিনিসটা যুগান্তকাল ধরে টিকে থাকবে সেটা হলো দেশের প্রশাসনিক বা ব্যুরোক্র্যাটিক কাঠামো। আর আপনি জানলে অবাক হবেন যে মরিশাসের এই প্রশাসনিক পদগুলোতে ভারতীয়রা কাজ করছে। যেমন মরিশাসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA, যে ব্যক্তিটা পুরো দেশের বহিরাগত প্রতিরক্ষা এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতাকে দেখেন, সেই পদে কে বসে আছে জানেন? তিনি হলেন প্রাক্তন রয়ের কর্মকর্তা কুমারিসান ইলাঙ্গু, মানে ভারতের প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা। তাছাড়া মরিশাসের ন্যাশনাল কোস্টগার্ডকে ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার নেতৃত্ব করছেন। মরিশাসের পুলিশ হেলিকপ্টার কোয়ার্ডনের একজন ভারতীয় বিমান বাহিনীর অফিসার কমান্ডার নেতৃত্ব করছেন। আর মরিশাসের হাইড্রোগ্রাফিক সার্ভিসেও একজন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসার নেতৃত্ব দিচ্ছেন এখনও। এভাবে প্রায় মোট 20 জন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা মরিশাসের গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসাবে কাজ করছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই সমস্ত অফিসাররাই কিন্তু ডেপুটেশনে রয়েছেন, মানে তারা ভারতীয় চাকরি ছেড়ে যায়নি, তারা কেবল ট্রান্সফার হয়ে মরিশাসে গেছেন। আর এই কারণে মরিশাসকে বলা হয় লিটল ইন্ডিয়া। আশা করি মরিশাসের ওপরে ভারতের প্রভাব কতটা গভীর এটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন প্রশ্ন হলো, ভারত এত বছর ধরে এই ছোট্ট একটা দেশটিকে এত সাহায্য কেন করে আসছে? আসলে এই ক্ষুদ্র আকারের আগালেগা দ্বীপটি ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ একটা জিওস্ট্র্যাটেজিক স্ট্রোক পয়েন্ট বা জিওস্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই মানচিত্রটা দেখুন, এটি আফ্রিকার মোজাম্বিক চ্যানেলের কাছে অবস্থিত, যে মোজাম্বিক চ্যানেল দিয়েই সমগ্র পূর্ব আফ্রিকার দেশগুলোতে ট্রেড বা বাণিজ্য চলে। এই চ্যানেলটা আরও গুরুত্বপূর্ণ কারণ সুয়েজ খাল ছাড়া এই মোজাম্বিক চ্যানেলটাই হলো একমাত্র রুট যা পশ্চিমা দেশগুলোকে এশিয়ার সঙ্গে যুক্ত করে রেখেছে। উদাহরণস্বরূপ, যখন 2021 সালে যখন এভার গিভেন জাহাজের কারণে সুয়েজ খাল ব্লক হয়ে পড়েছিল, তখন সব জাহাজ কিন্তু এখানকার পথ দিয়ে যাচ্ছিল। এবার মানচিত্রে আগালেগা দ্বীপের অবস্থানটা দেখুন, এটা মোজাম্বিক চ্যানেলের প্রবেশদ্বারের ঠিক সামনে অবস্থিত। এই দ্বীপটি ভারতকে একেবারে চোখ পয়েন্টে দাঁড় করিয়ে দিয়েছে। এই সুবিধা রিইউনিয়ন দ্বীপে ফ্রান্সের নেই, ডিয়েগো গার্সিয়াতে যুক্তরাষ্ট্রেরও নেই। যেমন মালাক্কা প্রণালীতে নিকোবর দ্বীপে আমাদের সামরিক ঘাঁটি, এটাও ঠিক সেই একই ধাঁচের একটা চোখ পয়েন্ট। আর আমরা জানি চীনের সবচেয়ে বড় দুর্বলতা ঠিক এটাই। আর এই কারণেই ভারত জানে যদি আগালেগা দ্বীপটা ভারতের হাতে থাকে তাহলে দুটি প্রধান স্ট্র্যাটেজিক লক্ষ্য সহজেই পূরণ হয়ে যাবে। প্রথমত, ইন্ডিয়ান ওশান রিজিয়ন অঞ্চলে চীনই ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ চীন এখন প্রকৃত অর্থেই ব্লু ওয়াটার নেভি হতে চাইছে। আর আমরা সবাই জানি সমুদ্রের ওপরে অধিকার যার, পৃথিবীর ওপরেও অধিকার তার। এই কারণে চীনা স্পাইশিপগুলো হাম্বানটোটা এবং শ্রীলঙ্কায় ডক করবার জন্য নিয়মিত ভারত মহাসাগর জুড়ে যাতায়াত করছে। শুধু তাই নয়, চীন ইন্ডিয়ান ওশানে তার সাবমেরিনকেও কিন্তু মোতায়েন করতে শুরু করেছে, যেটা ভারতের জন্য রীতিমতো হুমকি। এখন অনেকেই জানেন না যে চীন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী, এতে 60টির বেশি সাবমেরিন রয়েছে। আর এই নৌজাহাজ এবং সাবমেরিনের সাহায্যে চীন ইন্ডিয়ান ওশান থেকে প্যাসিফিক পর্যন্ত সব সমুদ্রপথগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইছে, যেটা ভারতের কাছে আরও বড় হুমকি। আর এই কারণে আগালেগা দখলে রাখার পেছনে ভারতের মূল স্ট্র্যাটেজিক উদ্দেশ্যই হলো চীনকে কন্ট্রোল করা। কারণ আমরা সবাই জানি যে আফ্রিকান অঞ্চলে নিজেদের প্রভাবকে আরও বাড়াতে চীন এখন একাধিক মার্সেনারি বা ভাড়াটে বাহিনীকে নিয়োগ করছে।
যে মার্সেনারি বা ভাড়াটে বাহিনীগুলো চীন প্রাইভেট সিকিউরিটি কোম্পানি বলে চালাচ্ছে। এক স্থানীয় সংবাদ অনুযায়ী এদের মধ্যে প্রায় 20টি কোম্পানি আছে এবং 3200-র বেশি ফাইটার রয়েছে, যারা প্রত্যেকেই কিন্তু চাইনিজ। আর এদের একটাই কাজ আফ্রিকান দেশগুলোতে চীনের সম্পদ এবং পরিকাঠামোকে রক্ষা করা। আর এরকম প্রাইভেট সিকিউরিটি কোম্পানি যেমন ডিভি সিকিউরিটি সার্ভিস, হককন জৈনগন, সাংহাই জৈনগুয়েল, এরা চীনা যুদ্ধজাহাজ এবং দূতাবাসগুলোকে সুরক্ষা দিচ্ছে। শুধু তাই নয়, তারা স্থানীয় সরকারের কাছ থেকে অস্ত্র ব্যবহার এবং আক্রমণ শুরু করার লাইসেন্স পর্যন্ত নিয়ে রেখেছে। অর্থাৎ এখন এই সিকিউরিটি কোম্পানিগুলো চীনের স্বার্থ রক্ষা করতে যে কাউকে আক্রমণও করতে পারে। অতএব সেই দিক থেকে চীনকে কাউন্টার করবার জন্য এই অঞ্চলে ভারতের সেনার অবস্থান করাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। আশা করি আপনারা অনুধাবন করতে পারলেন, বুঝতে পারলেন। আর দ্বিতীয়ত, মোজাম্বিক চ্যানেলে ভারত এখন প্রাকৃতিক গ্যাস এলএনজি উত্তোলনে বিরাট অঙ্কের বিনিয়োগ করে বসে আছে। আমাদের ভারতীয় কোম্পানি ওএনজিসি, ভারত পেট্রোলিয়াম এবং অন্যান্যরা সেখানে রিসার্চ চালাচ্ছে। তাই যদি ভবিষ্যতে ভারত চীন সম্পর্ক আরও উত্তপ্ত হয়, তাহলে চীনা ভাড়াটে সৈন্যরা সহজেই আমাদের অয়েল অ্যান্ড গ্যাস বেসগুলোকে আক্রমণ চালাতে পারে। এমন পরিস্থিতিতে আগালেগা দ্বীপটি ভারতের প্রথম সারির প্রতিরক্ষা লাইন হয়ে উঠতে পারে। এখানে মোতায়েন করা P-81 প্লেনগুলো চীনা গতিবিধির লাইভ আপডেট দিতে পারবে। দরকারে নিজেদের সম্পদকে রক্ষা করবার জন্য মিলিটারি অ্যাকশনও করতে পারবে। তাছাড়া এই দ্বীপে মোতায়েন রাখা ভারতীয় নৌবাহিনী মোজাম্বিক চ্যানেলে নিজেদের অধিকারকেও প্রতিষ্ঠা করতে পারবে। আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝলেন। আর তৃতীয়ত, আগালেগাতে ভারতের সামরিক ঘাঁটি তৈরি হলে আফ্রিকা উপকূলে এবং ইন্ডিয়ান ওশান রিজিয়নে শক্তির ভারসাম্য বজায় থাকবে। কারণ চীনের পাশাপাশি ইন্ডিয়ান ওশান রিজিয়নে রিইউনিয়ন দ্বীপে ফ্রান্সের সেনাঘাঁটি রয়েছে এবং ডিয়েগো গার্সিয়াতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি রয়েছে। কিন্তু সমস্যা ছিল যে আফ্রিকান উপকূলে ভারতের নিজস্ব কোনো স্ট্র্যাটেজিক বেস ছিল না বা স্ট্র্যাটেজিক মিলিটারি ঘাঁটি ছিল না। ফলে ভারতকে ইন্ডিয়ান ওশান রিজিয়নে নজর রাখার জন্য P-81 প্লেনের রিফুলিংয়ের জন্য ইউএসএ ও ফ্রান্সের বেসকে ব্যবহার করতে হতো। মানে ফ্রান্স এবং আমেরিকার ওপরে সবসময় নির্ভর করে চলতে হতো। কিন্তু এখন আগালেগা এই পাওয়ার ডায়নামিক্সকে ব্যালেন্স করতে পারে। আর তাই মরিশাসের এই স্ট্র্যাটেজিক গুরুত্ব ভারতের প্রায় প্রতিটি সরকার, রাজনৈতিক দল অনেক আগে থেকেই বুঝে এসেছে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আজকের নরেন্দ্র মোদী পর্যন্ত ভারত ঐতিহাসিকভাবে মরিশাসকেই সমর্থন করে এসেছে। আমি মনে করি ভারত মহাসাগরীয় অঞ্চলের উপরে নিয়ন্ত্রণ পুরো গ্লোবাল সাউথের জন্যই অত্যন্ত জরুরি একটা ব্যাপার। কারণ যদি অন্য কোনো শক্তি এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করে, তখন সেই সুবিধা দিয়ে তারা বিশ্বকে শোষণ করবে, মানে শোষণ করার সম্ভাবনাটাই বেশি। কিন্তু যদি এই অঞ্চল শান্তিপূর্ণ একটা শক্তি, ভারতীয় শক্তির হাতে থাকে, তাহলে শোষণের কিন্তু সুযোগ অনেক কমে যাবে। তার কারণ ভারত কিন্তু প্রতিরক্ষা দেয়, শোষণ করে না। আর এই ভাবনায় মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর কথাতেও প্রতিফলিত হয় বারবার। আপনার কি মনে হয় এই অঞ্চলে ভারত একটা সামরিক ঘাঁটি তৈরি করে ঠিক করেছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়েও আবার দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।